নমস্কার, আমি অনুপ কুমার। আপনারা দেখছেন ডায়মন্ড নজরদারি। আজকের যে প্রোগ্রাম সেটা হচ্ছে আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয়। আমি ভারতীয় এই প্রোগ্রামের সাথে আজকে আপনাদের সাথে এমন এক ব্যক্তিত্বকে জুড়ব, এমন এক ব্যক্তিত্বর সাথে কথা বলবো যা হয়তো আপনারা তাকে হয়তো দেখেছেন, তার সাথে আপনারা সাধারণভাবে কথা বলেছেন, কিন্তু তার যে প্রতিভা, সেই প্রতিভাটা আপনারা কোনো দিন ভাবতেই পারেননি কত ভালো একটা প্রতিভা তার ভিতরে ছুপিয়ে রয়েছে। এবং তিনি এই দক্ষিণ 24 পরগনা আমতলারই ছেলে। তার নাম হচ্ছে অপূর্ব কারাতি। অপূর্ববাবু, ওনার ব্যক্তিগত জীবন, উনি বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এক্সিবিশন, সেমিনার এই সমস্ত ভিতরে কাজ করেন। পর কিসের কাজ করেন সেটা জানার জন্যই আমি ওনার সাথে পরিচয় করাবো। উনি বেসিক্যালি একজন আর্টিস্ট। আমি সবসময় বলে রেখেছি, প্রতিটা লোকের একটা স্টোরি রয়েছে, নিজস্ব স্টোরি রয়েছে। সুতরাং তার স্টোরিটাকে আমি তার মুখ থেকেই শোনার চেষ্টা করব। আমার সাথে আছে অপূর্ব কারাতি। অপূর্ববাবু, নমস্কার। নমস্কার। ফার্স্ট অফ অল আপনাকে থ্যাংক ইউ সো মাচ কি আপনি এতটা ভ্যালুয়েবল টাইম আমার জন্য দিয়েছেন। আর আই অ্যাম ইন্ডিয়ান, আমি ভারতীয় এই প্রোগ্রামের সাথে আপনি জুড়তে ফাইনালি এগ্রি হলেন, মানে সময়টা বের করলেন। আজকে আমরা শুনবো আপনার মুখেই আপনার গল্প। প্রথমেই আই এম ইন্ডিয়ানকে আমি আপনাকে থ্যাংক ইউ জানাই। ওয়েলকাম। আমি ব্যস্ততার ফাঁকে আপনাদের কিছু ভিডিওস দেখেছি, ভালো লেগেছে আপনাদের প্রচেষ্টাকে। তো ফাইনালি আজকের আমাকে আমন্ত্রণ করার জন্য আই এম ইন্ডিয়ানকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি ব্যক্তিগত স্তরে একজন চিত্রশিল্পী। আমি প্রফেশনাল আর্টিস্ট। ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল লেভেলে শো, এক্সিবিশন, ওয়ার্কশপ, সেমিনার এগুলোকে পার্টিসিপেট করি, আর ওটাই আমার প্রফেশন। আজকে যে আর্টিস্ট আপনি হয়েছেন, পর এর পিছনে মেন উদ্যোক্তা কে ছিল? কিভাবে আপনি এই প্রফেশনে আসলেন? বচপনটা আপনার কিভাবে কাটলো? অ্যাকচুয়ালি আমি শিল্পী হব, ছবি আঁকবো এরকম তো কিছু ব্যাপার ছিল না। 8-10টা বাচ্চার মতনই আমি বড় হয়ে উঠেছি। ওকে। এখানে উদারামপুর পল্লী শিক্ষায়তনের ছাত্র আমি। তবে আমার মধ্যে একটা ব্যতিক্রমী ব্যাপার ছিল, সেটা এখন গিয়ে বুঝি। আমি সব স্টুডেন্টদের মতো যেরকম বাচ্চারা হয় সবার সাথে খেলে ধুলে বড় হয়, সব একটা বাচ্চাদের গ্রুপ থাকে, আমি এইটা কখনো ম্যাচ করতে পারিনি। আমি সবসময় দল ছাড়া হিসেবে আলাদাভাবেই কাটিয়েছি। তার একটা কারণ ছিল, বাড়িরও কিছু রেস্ট্রিকশন ছিল, যেরকম মাঠে গিয়ে অন্য বাচ্চাদের সাথে খেলাধুলো করা, অন্য বাচ্চাদের সাথে সময় কাটানো, এই সুযোগ পরিসরের কোনো জায়গা ছিল না, বাড়ি থেকে পারমিশনও ছিল না। ওকে। তো যার ফলে হয় কি, আমি ভীষণভাবে আলাদাভাবে একার মতো করে বড় হয়েছি। তো এই জায়গাটা একটা বিশেষ ব্যাপার হলো, আমি ক্লাস 5 থেকেই আমার স্কুলের কাছেই একটা ছোট্ট লাইব্রেরি ছিল, সরকার পোষিত লাইব্রেরি। ওকে। আমতলা রুরাল লাইব্রেরি। তো ওখানে আমি ওই টিফিন টাইম বা ছুটির পরে ওই লাইব্রেরিতে আমার সময় কাটতো। আচ্ছা। তো লাইব্রেরির বই পড়া শুরু করি, কারণ এখানে একটা গ্যাপ তৈরি হয়ে গেছিল আমার ব্যাচমেটদের সাথে, বা পাড়ায় আমার পাড়াটা সেরকম বড় পাড়া না, ছোট পাড়া, এবং আমার বাড়িটা সবাই থেকে একটু ডিসকানেক্ট ছিল। আচ্ছা। জঙ্গলাকীর্ণভাবে ছিল ওই সময়। ওকে। তো যার ফলে সঙ্গী সাথী সেরকম জোটেনি। আচ্ছা। তো সেই জায়গাটা আমার সব থেকে বড় সঙ্গী ওই বই হয়েছিল। এই আমতলা রুরাল লাইব্রেরিতে টিফিন টাইমে বা তারপরে ছুটির পরে ওখানে গিয়ে বই পড়া, এবং ওখান থেকে সাপ্তাহিকভাবে বই বাড়িতে দেওয়া হতো। তো সেই বই নিয়ে এসে বাড়িতে পড়া, এইভাবেই সময় কাটতো। এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, তো ওই লাইব্রেরিতে দুটো সেগমেন্ট ছিল। একটা সেগমেন্ট হচ্ছে বাচ্চাদের পড়ার জন্য বই, আর একটা বড়দের পড়ার জন্য বই, এইভাবেই ঠিক করা ছিল। তো ব্যাপারটা হতো কি, আমি 5-6 নাগাদ তো পড়া শুরু করেছি। তো যখন এই 8-9 পড়ি,
তো তখন বাচ্চাদের সেগমেন্টের যত বই আমার পড়া হয়ে গেছে, মানে 2 বছরে আপনি সব সেগমেন্টে সব পড়া হয়ে গেছে। তো উনি যখন লাইব্রেরিয়ান ছিলেন শ্যামল দা, উনি এখন রিটায়ার করেছেন, তো উনি খুব খুশি হয়েছিলেন, বললো দেখ তোর তো সব বই পড়া হয়ে গেছে, আমি তো নতুন বই দিতে পারবো না। আর যখন কারণ বছরে 2 বার নতুন বই আসতো, আচ্ছা, তো তখন আর নেই। তো বললো দেখ তোকে আমি একটা নিজে থেকে পারমিশন দেব, সেটা হচ্ছে বড়দের বই তোকে আমি পড়তে দেবো। এটা বড়দের সেগমেন্ট, ওখান থেকে বই নিতে পারিস তুই, তবে বইটা যেটা চুজ করবি আমাকে একটু দেখিয়ে নিবি, তারপর আমি তোকে দেব। আচ্ছা। তো ওই পড়া শুরু হলো। তো আমার জগতে আমার বন্ধু বলতে আমার সময় কাটানোর সব কিছু বই, কারণ উপায় ছিল না। হয়তো ওইভাবে 8-10টা বাচ্চার মতো যদি আমি বড় হতাম, মাঠে গিয়ে খেলতে পারতাম, আড্ডা মারতে পারতাম, এইভাবে যদি চলতো তাহলে হয়তো সেরকমভাবেই হতো, কিন্তু সেই সুযোগটা নেই বলেই আমি কিন্তু এটাকে আঁকড়ে ধরেছি। মানে এক কথা মজবুরিটাই আপনাকে আজকে এস্টাবলিশ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরেকটা ব্যাপার হচ্ছে, এই বই যখন নিয়ে আসি, বই পড়তে পড়তে এটা আমরা জানি যে প্রচুর কমিক্সের বইয়ে দারুণ ইলাস্ট্রেশন থাকে। কারেক্ট। তো এই ইলাস্ট্রেশনগুলো আমাকে ওই জগতে নিয়ে যেত। সেই সময় হাদাবোদা এবং অরণ্যদেব, এই সমস্ত বাটুল দি গ্রেট, অরণ্যদেব, এইসব ধরনের প্রচুর বাহাদুর, এইসবগুলো ছিল। তো এইগুলো একটা ফ্যান্টাসির জগতে নিয়ে যেত। এবার যেহেতু একটা একাকিত্ব ছিল, এই একাকিত্ব আমাকে একটা ফ্যান্টাসির জগতে ঢুকিয়ে দেয়। তো এই ফ্যান্টাসির জগৎটা, ওই ইলাস্ট্রেশনটা, ওগুলো আমি আমার পড়াশোনার খাতায় বা হোমওয়ার্কের খাতায় ওইগুলো আমি কপি করতে থাকি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, যে সিলেবাসটা ছিল সেই সিলেবাসটা আমি তো কম পড়তাম, আমি লাইব্রেরির বই বেশি পড়তাম। আচ্ছা। হ্যাঁ, আর এইগুলো বেশি পড়তাম। তো ওই সময় যদি একটা খাতা যে রাখা থাকতো, তো আপনি দেখতেন যে হয়তো মাঝখানটা লেখা ফেকা কিছু আছে, কিন্তু তার চারিধারে ওই আঁকযোগ করে। তো এইগুলো যে সবসময় যে সুন্দর আঁকা ফাঁকা এরকমই না, কখনো এরোপ্লেন, কখনো হিজির বিজির, কখনো যেটা সার্কেল, যেটা মনে আসতো আপনি, হ্যাঁ ওইটা কিছু না কিছু একটা কিছু পড়া মুখস্থ করছি, আমার হাতটা কিন্তু ওই খাতার মধ্যে চলছে এইরকম। তো এইরকম ভাবেই করতাম, বা ওইখান থেকে হয়তো কিছু ভাবছি, তখন হাতটা ওই রকম হচ্ছে, যার ফলে খাতার চেহারা কিন্তু খুব খারাপ, এই জন্য বকাঝকাও খেতে হতো। তো এইটা কিন্তু এইভাবে শুরু হয়। এরপরে আরেকটা জিনিস আসে, আমার বাড়ির থেকে কিছুটা দূরে একটা আঁকার স্কুল ছিল। আচ্ছা। দেখতাম যে প্রায় 100-র মতো বাচ্চা কাচ্চা বিভিন্ন জায়গা থেকে এসে ওখানে আঁকা শিখছে। আচ্ছা। তো এই সময় আমাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা সেরকম ছিল না যে বাবা মাকে রং তুলি কিনে দেবে, খাতা কিনে দেবে, মাসিক মাইনে দিয়ে ওখানে আঁকাবে। আচ্ছা। তো প্রথম ইচ্ছা হয়েছিল যে আমিও গিয়ে ওদের মতো ওখানে আঁকি, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো এরপর আমি আরেকটা জিনিস শুরু করলাম, সেটা হচ্ছে বাড়িতে প্রচুর ক্যালেন্ডার আসতো। আচ্ছা। হ্যাঁ, শিব, বিষ্ণু, লক্ষ্মী, এইগুলো যেগুলো আমাদের বাড়িতে, বাঙালি বাড়িতে আসে আর কি, বছরের শুরুতে হালখাতার সময়। তো আমি সেইগুলোকে কপি করতে শুরু করি। তো এইগুলো যখন কপি করি, ধীরে ধীরে দেখলাম আমার ওই যে পাড়ায় যে আঁকার স্কুলটা আছে, সেখানে যাওয়ার যে ইচ্ছাটা, ওটা আস্তে আস্তে চলে গেল। তো এই জন্য আমার কোনো আঁকার টিচার ছিল না, তার মানে ছোটবেলাটায়। যদি এখন এই মুহূর্তে দেখা যায়, ওই স্কুলে আপনার সমবয়সী যে সমস্ত স্টুডেন্টরা ছিল, তারা হয়তো আর এখন আঁকার জগতে নেই, বলতে পারবো না। তবে এটা যেহেতু আমাদের আমতলা একটা ছোট শহর বা গ্রামের শহর, কিন্তু তাহলে তো জানা যেত যে তারা কেউ শিল্পের জগতে আছে। আপনি উইদাউট এনি টিচার আজকে আপনি কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন, এটা মানে এটা হয়তো উপরওয়ালা হয়তো আপনার ভেতরেই দিয়ে দিয়েছে, পাঠিয়েছে। এটা একটা ভেতর থেকে মনের খিদে ছিল অ্যাকচুয়ালি। ওইটা কিন্তু সেই টাইমে একটা ভেতর থেকে টান, ভেতর থেকে ভালোবাসা থেকে করেছি, ওইটাই ভালো লাগতো। মানে এই জন্যই জিদও বলতে পারেন আপনি। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমি ওই ফ্যাসিলিটিটা পাইনি। জিন ঠিক বলবো না, তার কারণ হচ্ছে আমার বাবার বাড়ির দিক থেকে, মায়ের বাড়ির দিক থেকে কেউ কখনো ছবি আঁকেনি, কেউ কখনো ইভেন কোনো কালচারেই নেই, কোনো কালচার নেই, কেউ তবলাও বাজায়নি। মানে আপনি প্রথম যে এই কালচারে উঠে আসলেন, প্রথম মানে কি বলবো, আমাদের বাবার বাড়ির দিক থেকে সবাই বিজনেসম্যান, কেউ চাকরি বাকরিও করেনি, সব বিজনেস। আর মায়ের বাড়ির দিক থেকেও এইরকম,
কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি প্রথম আমাদের ফ্যামিলির মধ্যে যে মানে আপনি ডেয়ারিং করে বিজনেস ওরিয়েন্টেড মাইন্ড থেকে আপনি হ্যাঁ ওরা যার ফলে এরপরে পরবর্তীকালে অনেক প্রতিবন্ধকতা আসে, অনেক সমস্যা আসে বাড়ির লোকদের, কিন্তু ব্যাপারটা হচ্ছে ভেতর থেকে যখন খিদেটা এসে যায় তখন হাজার সমস্যা আসলে, হাজার প্রবলেম আসলে ওটা ঝেড়ে ফেলা যায়। হ্যাঁ, তো তারপরে হলো কি মাধ্যমিকের পরে এই লাইব্রেরিতেই আমার জীবনে একটা চেঞ্জিং থট আসে। আচ্ছা, ওই সময় একজন ফাইটার পাইলটের জীবনী আমি আমার হাতে পাই। ওকে, সেই বইটা থেকে আমার জীবনের চিন্তা ভাবনা পাল্টে যায়। ওকে, আমার ধারণাই হয় যে আমি আর্মিতে জয়েন করব অ্যাজ অ্যান অফিসার। আর্মিতে জয়েন করবেন অ্যাজ অ্যান অফিসার। আচ্ছা, তো যখন এটা ঠিক করলাম তখন সেইভাবেই নিজেকে এগোলাম এবং আমি সাবজেক্ট হিসেবে ডিফেন্স স্টাডিজ বেছে নিলাম। আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটিতে তখন একটা কোর্স হতো ডিফেন্স স্টাডির উপরে, সেখানে 3 বছরের কোর্সে ভর্তি হলাম। তারপরে পাশে এনসিসিও করতাম। ওকে, তারপরে এতে থেকে স্পেশাল OTA, যেটাকে অফিসার ট্রেনিং একাডেমি বলে, চেন্নাই, তো ওখানে ঠিক করলাম জয়েন করব। আচ্ছা, তো কি বলবো, সব কিছু রেডি হয়ে গেল। এখানে একটা সুবিধা ছিল এই স্পেশাল কোর্সটা করার জন্য, যেটা কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস কোর্স ছিল আর্মি, নেভি, এয়ারফোর্সের। হ্যাঁ, তো এটা করার ফলে এখানে একটা সুবিধা হচ্ছে ইউপিএসসি দিতে হয় না। অ্যাকচুয়ালি এটা ইউপিএসসির মাধ্যমে যেতে হয়। তো এই কোর্সটা করলে ইউপিএসসি দিতে হয় না। বাহ। তো ডাইরেক্ট এসএসবি ইন্টারভিউতে যাওয়া যায়। আমি এসএসবি ইন্টারভিউতে ডাক পেলাম, ক্র্যাক করলাম, তো যাব। এই সময় আমি আর্মি অফিসার হব এবং যাব, এটাই আমার জীবনে মোটামুটি একটা ফাইনাল, একদম ফাইনাল। মানে কি, আমি আর কিছু দেখছি না, আমি ওটাই জানি আমার কাঁধে স্টার আসবে, এইটাই আমি জানি। বাহ। তো কিন্তু দুর্ভাগ্যক্রমে সেখানে পারিবারিক অনেক সমস্যা এসে যায়, যে সমস্যাগুলোই আমাদের বাঙালি হওয়ার জন্য আমরা কাটিয়ে উঠতে পারি না। তো সেরকম কিছু হলো। আচ্ছা, সেগুলো আমি আর ডিটেলসে যাচ্ছি না। হ্যাঁ, স্বল্প সময়ের মধ্যে। ঠিক। তো আমার যেদিনকার যাওয়ার কথা, আমার বাড়ি থেকে ট্রেনিংয়ে চলে যাওয়ার কথা, কিন্তু আমি গেলাম না। আমি ফাইনাল ডিসিশন একটা ফোন বুথে নিলাম যে একটা হচ্ছে এদিকের রাস্তা, একটা হচ্ছে ওদিকের রাস্তা বাড়ি, আর এদিকের রাস্তা আমার বেরিয়ে যাওয়া। আমার একটা গ্রেট অপরচুনিটির জন্য। আচ্ছা, তো আমি ওখানে দাঁড়িয়ে ভাবছিলাম যে এখানে গেলে আমার নিজের স্বার্থ, আমার নিজের লক্ষ্য, আমার নিজের স্বপ্নের জায়গা, আর এদিকে গেলে আমাকে ওই কানাগড়ির মধ্যে ফিরতে হবে। কিন্তু আমি এই সময় কানাগড়িটাই বেছে নিয়েছিলাম। মানে আপনার একটা ভবিষ্যৎ যেটা দেখতে পাচ্ছিলেন, সেটাকে আপনাকে ভবিষ্যৎ দেখতে পাচ্ছিলেন না, সেটা শিওর ছিল, সেটাকে আপনি ত্যাগ করলেন। হ্যাঁ, ত্যাগ করলাম ফ্যামিলির জন্য। এই কারণে তখন সেই মুহূর্তে ফ্যামিলিতে এমন কিছু ছিল, এমন ওটাই তখন কন্ডিশন ছিল যেখানে আমি ব্যাক করাটাই জরুরি ছিল। তো আজকের সেটা বহুত দিন হয়ে গেছে, আজকের এসে বুঝতে পারি। কারণ যখন ওটা গেলাম না, বাড়িতে এসে 6 মাস আমি রাত্রে ঘুমোইনি। আমার যে কোল বালিশটা, মাথায় দেওয়ার বালিশটা, সেই বালিশটা ভিজে যেত চোখের জলে রাত্রেবেলা। হ্যাঁ, কারণ আমি যেতে পারলাম না। আমার স্বপ্নে আমি যেতে পারলাম, যেটা আমার দরজাটা আমার জন্য খুলে গেছিলো, কিন্তু আমি দরজার ওপারে যাইনি, যেতে পারলেন না। হ্যাঁ, তো এটা এখনো পর্যন্ত মানে আমার মাঝে মাঝে যেন স্বপ্নে দেখি এরকম। তবে আজকের এই জায়গায় এসে আমার মনে হচ্ছে সেদিনের, মানে ঈশ্বর যা করে মঙ্গলের জন্য, সেই ডিসিশনটা আমি ঠিকই নিয়েছিলাম। ওকে। হ্যাঁ, ওটা গেলে ওটা একটা বড় ব্যাপার, দেশের জন্য সার্ভিস, সব কিছু ঠিক আছে। জায়গায় গিয়ে মনে হতো যে আমার ভেতরের অন্তরাত্মায় হয়তো একটা দ্বন্দ্ব তৈরি। কারণ বেসিক্যালি আমি যে ছবির মানুষ, তখনও কিন্তু আমি বুঝতে পারিনি। তারপরে আমি ফিরে আসি, কিন্তু ফিরে আসার পরে আমার ফ্যামিলির যেসব প্রবলেমগুলো আস্তে আস্তে, তো এক সময় তো সব কিছু ওভারকাম হয়ে যায়, সেই সময় হয়ে যায়। তখন আমার মধ্যে একটা ভয়ঙ্কর শূন্যতা কাজ করলো। তার কারণ হচ্ছে আমি একটা কিছুর জন্য প্রিপেয়ার্ড হয়েছিলাম। আচ্ছা, আমার লক্ষ্যটা সেখানে ছিল, আমি তো আর কিছুর জন্য তৈরি নয়।
তো সেইটা বাদ দিয়ে আমি কি একজন লেম্যান, কিচ্ছু জানি না, ও আমি কি করে সার্ভাইভ করব? আমার সার্ভাইভ করার কোনো জায়গা নেই, আমি সেইভাবে তৈরি নয়, তৈরি করে তাহলে আমি নিজেকে তৈরি করেনি সেই হিসেবে। এই পিরিয়ডটা আমার একটা ভয়ঙ্কর পিরিয়ড গেছিল, ভয়ঙ্কর ফ্রাস্ট্রেশন চেপে ধরেছিল। আর সব থেকে বড় কথা, আজকের অনেক সুবিধা আছে, আজকের অনেক মেন্টর আছে, আজকে চ্যাট জিপিটি আছে, আজকের ইউটিউব আছে, আমি কিছু জানতে চাইলে কোনো ইনফরমেশন সহজে পেয়ে যাই। আজ থেকে 25 বছর আগে ওটা ছিল কিছু ছিল না। এবং আমি যে জায়গায় থাকি সেখানে আমি যে চিন্তা ভাবনা করছি, এই চিন্তা ভাবনা কাউকে গিয়ে তার কাছে গাইডেন্স চাইলে সেই রকম দেওয়ার মতো লোকেরও খুব অভাব ছিল, বা হয়তো ছিল, আমার সাথে কন্ট্যাক্ট ছিল না। তো নিজেকে সারভাইভ করতে হবে। তো তখন বেশ কিছু সময় ভাবতে শুরু করলাম যে আমার মধ্যে কি আছে যেটাকে নিয়ে আমি সারভাইভ করতে পারবো। শুধু পড়াশোনা দিয়ে কিছু হবে না। তো এই শুধু পড়াশোনা দিয়ে ছোটোখাটো কিছু চাকরি মানে জোগাড় করতে পারি, পেট চালাতে পারি, কিন্তু আমার জীবনের কিন্তু আপনার যে অ্যাম্বিশন, লক্ষ্য ওটা না। কারণ লক্ষ্যটা আমার ছিল কিছু হওয়ার, সেটা হতে পারিনি। তো এমন একদম নর্মাল মানুষ হয়ে বাঁচতে আমি পারবো না, এটা আমি জানতাম। আর 10 জনের মতো বাঁচতে পারবো না, এটা আমি জানতাম। এটা আপনি জানতেন। আমি ঝাঁকের কই হতে পারবো না, এটা আমার মন আমাকে বলে দিত, কিন্তু আমি কি হব সেটা আমি জানি না, সেটা সামনেটা অন্ধকার। কিন্তু আর 10 জনের মতো ভাবতে, 10 জনের মতো চলতে, 10 জনের মতো থাকতে, সেটা আমি পারবো না, এটা আমার মনের ভেতর থেকে কোথাও থেকে আমাকে কিন্তু সবসময় এটা টোকা দিত। আর যার ফলে যন্ত্রণাটা আরো বেশি হতো। এরপরে দেখলাম কি আমি ছবিটা তো আঁকতে পারি, আমার মাথায় এলো এই সার্চিংয়ের পরে যে কী করব। ছবিটা আঁকতে পারি, ছবিটা আঁকতে ভালোও লাগে, তো তখন ছবি আঁকাটা শুরু করলাম। কিন্তু এই টাইমে, এটা কোন সালের কথা বলছেন? এটা আমি ওই 2000 সালের কথা, 2000 থেকে 2002 এর মধ্যে। আচ্ছা, ওকে। তো তখন আমার তথাকথিত যে সরকারি আর্ট কলেজগুলো আছে, হ্যাঁ, সেই আর্ট কলেজগুলো অ্যাডমিশন নেওয়ার এজটা চলে গেছে। আচ্ছা, হ্যাঁ। তো তখন আমি কি করলাম, ভাগ্যক্রমে একটা ইনফরমেশান পেলাম। কারণ ইনফরমেশান এই জায়গায় আর্ট কলেজের ইনফরমেশান আসাটা ওই সময় খুব চাপ ছিল। আজকে তো আমরা সব জানতে পেরে যাচ্ছি, আমাদের কমিউনিকেশন অনেক হাই, কারেক্ট, কিন্তু সেই টাইমে ছিল না। তো আমার কাছে ইনফরমেশান এলো যে বিড়লা আর্ট অ্যান্ড কালচার ওরা ডিপ্লোমার একটা কোর্স করায়, এবং সেটা ভিজুয়াল আর্ট ফাইন আর্টসের ওপরে। ওকে। তো আমি গিয়ে ওখানে পরীক্ষা দিলাম এবং যথাযুক্ত চান্স পেলাম। আচ্ছা। ওইখানে আমি আমার আর্ট স্টাডি যেটা টেকনিক আমাদের কলেজগুলো শেখায়, তো সেইটা আমি ওখানে শিখতে শুরু করলাম। আচ্ছা। এবং আমার ভাগ্যক্রমে ওই সময় আমি ভালো কিছু গুরু পেয়ে গেলাম। এটা কত বছরের কোর্স ছিল? এটা 4 বছরের কোর্স। 4 বছর? হ্যাঁ, সাধারণত সবই আর্ট ইনস্টিটিউশনের কোর্সের 4 বছরই সময় থাকে। মাস্টার্স তো আরও 2 বছর, সেটা পরে অ্যাজ ইউজুয়াল যেরকম হয়। আচ্ছা। তো আমি কিছু ভালো গুরু পেয়ে গেলাম, যারা আমার কাজ দেখে ওনাদের খুব ভালো লেগেছে, এবং পার্সোনালি ওরা আমাকে অনেক সহযোগিতা করতে লাগলো। আমি যার জন্য ওনাদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। ওকে। তো এই সময় যখন আমার ওটা ফাইনাল ইয়ার চলছে, সেই ফাইনাল ইয়ারে আমি একটা ভালো বন্ধু পেলাম। আচ্ছা। তো সেই বন্ধুর সাথে কোলাবোরেট করে চেষ্টা করলাম যে বাইরের দিকে যাব, বাইরের দিকে গিয়ে বিশেষ করে আর্টের মার্কেটটা তো আমরা জানি দিল্লি এবং মুম্বাই, কারেক্ট। এছাড়া বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ রয়েছে, কিন্তু মেন সেন্টার এখন আমাদের দিল্লি আর তারপরে মুম্বাই। তো দিল্লি মুম্বাই যাওয়া শুরু করলাম। তো এর মধ্যে আর্ট ইনস্টিটিউশন থেকে আমার বিড়লা একাডেমি অফ আর্ট অ্যান্ড কালচার থেকে পাস আউট হলাম। পাস আউট হওয়ার পরে এরপরে আরেকটা ভ্যাকুয়াম শুরু হলো, যে আমি টেকনিকগুলো শিখেছি, কিন্তু আমার নিজস্ব ফর্ম আমি, কারণ এটা তো একটা ক্রিয়েটিভ ফিল্ড, কারেক্ট, যেখানে আমি কি দিচ্ছি নতুন করে আর্ট ফিল্ডকে, আমি কি দেখাচ্ছি, কিভাবে দেখাচ্ছি, এটা বড় কথা। ওকে। তো সেই সার্চিংটা চললো। সেই সার্চিংটা একটা বেশ লং টাইম ছিল, 2-3 বছরের মতো, যে আমি কি আঁকছি, কেন আঁকছি, আর কেনই বা আঁকবো।
তো এই টাইমটা হচ্ছে একদম একদম অন্ধকারে যাত্রার মতো। আচ্ছা। ধীরে ধীরে অনেকের ইনফ্লুয়েন্স আসলো, অনেক বড় আর্টিস্টদের ইনফ্লুয়েন্স আসলো। তো এই ইনফ্লুয়েন্সটাকে আমার যারা টিচার ছিলেন তারা বললো যে এই জায়গাটা থেকে বেরোতে হবে। মানে এই ইনফ্লুয়েন্সটা কি, মানে প্রেশার কোনো কিছু? না না, বিভিন্ন ফেমাস আর্টিস্টদের কাজ দেখি, আমাদের আর্টিস্টদের হয় কি তাদের কাজের প্রভাব আমাদের মধ্যে পড়তে থাকে। আচ্ছা। তো সেই প্রভাবটা থেকে না বেরোতে পারলে তাহলে আর এগোনো যাবে না। ও আচ্ছা। এই লড়াইটা একটা বড় লড়াই। বড় লড়াই। তো এই লড়াইটা লড়তে লড়তে আমার নিজের ফর্ম খোঁজা শুরু করলাম। এরপরে ফিমেল ফিগার নিয়ে কিছু কাজ শুরু করলাম, তো সেটা ভালো সাড়া পেল। আচ্ছা। কাজ বিক্রি হতে শুরু করলো। তো এই সময় একটা ভালো অফারও পেলাম, কলকাতার তাজ হোটেলে আমি একটা সোলো শো পেলাম, ওরা একদম স্পন্সর শো। আচ্ছা। তো এইখানে শো করলাম। আমার এই শোটা একটা বড় জার্নি থেকে একটা ব্রেকআপ। তার কারণ হচ্ছে এই শোয়ে আমার যা কাজ ছিল শোয়ের মধ্যে সমস্ত কাজটাই ফেল হয়ে যায়। আচ্ছা। তো মনের মধ্যে একটা নতুনভাবে মনটা চাঙ্গা হলো। তারপরে আরও সার্চিং করতে হবে, এরকম মনের মধ্যে একটা এনার্জি পেলাম। আচ্ছা। তো নতুনভাবে আবার কাজ শুরু করলাম। তো তারপরে মুম্বাই তাজ প্যালেস মুম্বাই আর কি, সেখান থেকে একটা অফার পেলাম যে ওখানে শো করার জন্য। আচ্ছা। এখন ওখানে রেন্টাল, কিন্তু আমি ওই শোটা ওদের ইনভাইটেশনে পাই। ওকে। তো আমি মুম্বাই তাজে শো করতে গেলাম। আচ্ছা। আমার 16 শো মুম্বাই তাজে। এইটা আরও অনেকটা পরে 2017-এ। ওকে। 2017 আমি মুম্বাই তাজে সোলো শো করি, ওখানেও আমি খুব ভালো সাড়া পেলাম, আমার এনার্জিটা আরও বাড়লো। কারেক্ট, সে তো হবেই। আর এই যে জার্নিটা একটা টাফ জার্নি ছিল এই মুম্বাই তাজ পর্যন্ত, কারণ এই সময় আমাকে তো ইনভেস্ট করতে হচ্ছে, ফাইন্যান্সিয়ালি, মানে একটা রং, তুলি, ক্যানভাস এগুলো তো কিনতে হচ্ছে, এবং আমি যে কাজ করছি এই কাজের থেকে কোনো ফিডব্যাক আসছে না, তবুও করে যাচ্ছি, এবং এটা অনেক কষ্ট করে করতে হচ্ছে। তার জন্য প্রচুর টিউশন শুরু করলাম, প্রচুর টিউশন, আঁকার টিউশন, পড়ানো টিউশন, বোথ। মানে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আনার জন্য ওটা, কারণ আমার ফ্যামিলিকেও দেখতে হবে না, ফ্যামিলি তো সমস্ত কিছু। কারণ এখানে ফ্যামিলির কাছেও একটা বড়, আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ ছিল যে ফ্যামিলির কেউ তো বোঝে না, তারা কোনো রকমভাবে করতে দেবেন। আমি একটা ভালো চাকরিও পেয়েছিলাম এই সময়, কিন্তু চাকরিটা করলাম না, সেই জন্য ফ্যামিলি তো আমার উপরে, ফ্যামিলি সবাই, আমি কোনো একটা অভিমান ছিল, অভিমান না, মানে এই সময় প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হলো যে আমি বোধহয় একদম ধীরে ধীরে উচ্ছলে যাচ্ছি। হ্যাঁ, এবং কিছুতেই বোঝাতে পারলাম না যে এটা আমার ভালোবাসা, এটা আমার সব কিছু, এটা তো বোঝানো যায় না এইভাবে। তো নিজের লড়াইটা নিজেকেই লড়তে হয়। তো যখন মুম্বাই তাজে একটা বড় সাকসেস পেলাম, ধীরে ধীরে কথাটা চাপতে শুরু করলো, যেটা হয় আর কি। তো ওখান থেকে ফেরার পরে এখানে একটা সুবিধা হয়েছিল, মুম্বাইতে যাওয়ার পর আমি বেশ কিছু গ্যালারি ভিজিট করলাম, অনেক কাজ দেখলাম, যেগুলো দেখার সৌভাগ্য হয়েছিল, এবং তারপরে নিজের মধ্যে একটা আরেকটা টার্নিং পয়েন্ট এলো যে আমার কাজের মধ্যে কি ভাবতে হবে, কি করতে হবে, আরেকটা যেন চোখ খুললো এরকম। তো তারপরে শুরু করলাম আবার নতুন ফর্ম খোঁজা। বর্তমানে যে কাজগুলো দেখছেন এই কাজগুলো ওটারই ডেভেলপ ফর্ম। আচ্ছা। তো ধীরে ধীরে আবার কাজ শুরু করলাম, করতে করতে সোশ্যাল মিডিয়ার যুগ শুরু হলো। আচ্ছা। সোশ্যাল মিডিয়ার যুগে আমি একটা বড়, এটা আমার বড় সুযোগ এনে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমি আমার কাজগুলো আপলোড করতে করতে বিভিন্ন জায়গা থেকে আমার ডাক আসতে লাগে, মানে রেকগনিশন যেটা, সেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু হলো। সোশ্যাল মিডিয়া আমায় দিয়েছে, থ্যাঙ্কস টু সোশ্যাল মিডিয়া। আমাকে কোনো পার্সন ইন্ডিভিজুয়ালি কোনো রকম হেল্প করেনি, বা কোনো রকমভাবে আমাকে যোগাযোগ বলে না একজনের, ওটা হেল্পে আমি কোনো রেফারেন্স পাইনি, আমাকে যা দিয়েছে সোশ্যাল মিডিয়া। সেটা ইনস্টাগ্রাম ছিল, ফেসবুক ছিল না? ইনস্টাগ্রাম না, তখন ইনস্টাগ্রাম আসেনি, ফেসবুক ছিল। তো এই সময় বেশ কিছু ছোট বড় অনলাইন গ্যালারি, তারপরে কিছু শোজ, এতে আমি ডাক পেলাম। আচ্ছা। সেগুলো বা কোনো জায়গায় নিজের কাজগুলোকে মেল করা, এইভাবে নিজেকে এক্সপোজ করতে শুরু করলাম।
তো এরকম করতে করতে টুকটাক করে কাজ বিক্রি হতে লাগলো। এই সময় তারপরে পিরিয়ডটা লকডাউনের পিরিয়ড শুরু হলো, এই 2020-এ। হ্যাঁ 2020-এ শুরু হলো। তো এই টাইমটা খুব চাপের টাইম শুরু হয়ে গেছিলো আমার। তো বাড়িতে পুরো বসে থাকা, তো এই সময়টা আমি যেরকম চাপও হলো সেরকম আমি ভাবার সুযোগটাও আরও বেশি পেলাম, দুটোই একসাথে। হ্যাঁ, একটা দ্বন্দ্বও শুরু হলো। ওই সময় ঢাকায় একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন হচ্ছিল, সেখানে ওটা অনলাইনের মাধ্যমে। এটা কোন সালে ঢাকায় যেটা হচ্ছিল? এটা হচ্ছিল 2021-এ। 2021 মানে লকডাউনের পরে। হ্যাঁ, ওখানে কারখানা আর্ট বলে একটা সংস্থা, ওরা এই ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন শুরু করে, আমি ওখানে কাজ পাঠাই। আচ্ছা, করতে ওখান থেকে আমি একটা অ্যাওয়ার্ড পাই। হ্যাঁ, এই প্রথম আমার ফিল্ডে আমার প্রথম অ্যাওয়ার্ড। এবং দ্যাট ইজ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। তারপরে লখনৌ থেকে, দিল্লি থেকে দুটো জায়গায় দুটো কম্পিটিশন ছিল, দুটো অ্যাওয়ার্ড আছে আরও। আচ্ছা, এই প্রথম কিছু পেতে শুরু করলাম। মানে লকডাউনের পর থেকে যে আপনার এত বছরের পরিশ্রম, সেটা সাকসেসটা আপনি ধীরে ধীরে আসতে লাগলো। তারপরে একদিন একটা মাঝরাতে একটা কল এলো, একজন ভদ্র মহিলা, যিনি আমার নমস্য ব্যক্তিত্ব একজন। আচ্ছা, ওনার নাম হচ্ছে অনুরাধা ঋষি। উনি একটা এলিট ফ্যামিলির মহিলা, কারণ ওনার শ্বশুর আর কি স্যার মদন মোহন মালব্য, যিনি হিন্দু বেনারস ইউনিভার্সিটি এস্টাবলিশড করেছেন, বড় মানুষ। হ্যাঁ, এবং ওনার আরেক শ্বশুর নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রাইভেট মেডিকেল ডক্টর ছিলেন। আচ্ছা, তো এই ফ্যামিলির মহিলা, উনি একটা সংস্থা চালাচ্ছেন যার নাম মাস্টার সংসার চাঁদ বড়ু মেমোরিয়াল চ্যারিটেবল ট্রাস্ট। আচ্ছা, তো উনি 3টে মিনিস্ট্রির সাথে, কালচারাল মিনিস্ট্রি, পেট্রোলিয়াম মিনিস্ট্রি আর ওএনজিসি, এই 4টের সাথে 3টে মিনিস্ট্রির সাথে কোলাবোরেট করে কাশ্মীরে ডেভেলপমেন্টের কাজ করছেন। হ্যাঁ, কালচারাল ডেভেলপমেন্ট কাজ করছেন। তো উনি ওই রাত্রে আমাকে ফোন করেন, বলল, অপূর্ব, তোমার কাজ দেখলাম, আমার খুব ভালো লেগেছে, তোমাকে নিয়ে একটা ওয়ার্কশপ করতে চাই কাশ্মীরে, তুমি কি রাজি আছো? তো আমার কাছে এটা একটা ভালো অপরচুনিটি। খুব ভালো। তো এই মিনিস্ট্রি এই বিদাকে আমি কাশ্মীরে ওই ওয়ার্কশপটায় যাই। ওইখানে এটা একটা ন্যাশনাল বেস ওয়ার্কশপ ছিল 20টা আর্টিস্ট নিয়ে। মানে যে সময়টা আপনি কথা বলছেন সেই সময়টা মনে হয় কাশ্মীরের যে 370 সেটা মনে হয় হেঁটে গিয়েছিল। না, আমি 2022-এর কথা বলছি। 2022 তখন 370 হয়। 2024-এ মনে হয়, 2000 তারপরে হয়েছে। তারপরে ওকে। তো ওখানে গিয়ে ওখানে এই প্রথম আমি ন্যাশনাল লেভেলের অনেক আর্টিস্টের সাথে আমার মোলাকাত, মানে যোগাযোগ হলো। ওকে, পরিচিতিটা হলো, ভালো লাগলো। ভালো। হ্যাঁ, তারপরে ওখানে। অপূর্ববাবু, আপনার জীবনে এরকম কোনো মেমোরেবল ঘটনা আছে যেটা আপনি এখন মনে করলে মানে সেটা মনে হয় যেন খুব একটা বাচ্চা বয়সের কাণ্ড, কারখানা কিছু করে দিয়েছিলেন, এরকম কিছু? না, ওই রকম ঠিক ওই রকম ঘটনা ঘটেনি, তবে একটা ফানি ইনসিডেন্ট ঘটেছিল। ওকে, সেটা আমার আর্ট রিলেটেড, সেটা আমি দর্শকের সাথে আপনার সাথে শেয়ার করতে চাই। বেশ মজার, আজও ভাবলে বেশ মজাও লাগে। হ্যাঁ, ওই সময় তো খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আজকের বেশ মজা লাগে, হাসি লাগে। ব্যাপারটা হচ্ছে সেলফ স্টাডি, নেচার স্টাডি তো আমাদের করতে হয়। হ্যাঁ, তো ওরকম একটা স্টাডি করতে ইন্টেরিয়র একটা গ্রামের মধ্যে গেছিলাম। আচ্ছা, আমি এই মুহূর্তে নামটা বলছি না। হ্যাঁ, সেখানের অনেক মানুষের সাথেই আজকের আমার পরিচিতি হয়ে গেছে, সেই টাইমে ছিল না। তো ওই ভেতরে স্টাডি করতে গেছিলাম, এটা ওই 2008-9 হবে। আচ্ছা, তো এই সময় একটা ওয়েস্ট বেঙ্গলে একটা শুনেছেন নিশ্চয়ই, জানেন নিশ্চয়ই, আমরা সবাই জানি যে এই সময় একটা জমি আন্দোলন এইসব চলছে, সিঙ্গুর, নন্দীগ্রাম, এইসবগুলো। মানে পরিবেশটা খুব গরম। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের মাথাতেই ঢুকে গেছে ব্যাপারগুলো।
যে জমিগুলো নিয়ে নেবে এরকম? হ্যাঁ, জমি নিয়ে নেবে কি জমি হচ্ছে, মানে প্রত্যেকটা মানুষ যে এর সাথে ইনভলভ না, সবাই প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা গরম গরম ব্যাপার এসে গেছিলো সেই সময়। একটা পলিটিক্যাল একটা ডিসব্যালেন্স চলছিল। তো ওই টাইমে আমি গেছি ওইরকম স্টাডি করতে একটা গ্রামের মধ্যে, যেটা বললাম আর কি, অনেকটা ভেতরে। তো গিয়ে একটা ভাঙা মন্দির আছে, যেগুলো হয় আমরা খুঁজে খাজে বার করি আর কি। তো আমার ওয়াটার কালার করছি, আমার কাজটা অলমোস্ট কমপ্লিট। আচ্ছা। হ্যাঁ, শেষের দিকে একদম। ওটা খুলে শুকনো করতে দিয়ে আরেকটা করব এরকম চিন্তা ভাবনা করছি। তো যখন ফাইনাল টাচ দিচ্ছি দেখি কি আমি বুঝতে পারছি একজন আসছে আমার দিকে এগিয়ে আসছে। কিছুক্ষণ পরে আরেকজন এলো, এসে পাশে দাঁড়িয়ে দেখছে। আমাকে হঠাৎ জিজ্ঞেস করছে, ভাই তুমি কোথা থেকে? তা আমি বললাম এইরকম আমি এই জায়গা থেকে এসেছি। তো এটা কী করছো? আমি ছবি আঁকছি। বলে তুমি ওই দূরের মন্দির এই বাড়িগুলো তুমি তো একদম সব হুবহু ছবি তুলছো? হুবহু ছবি তুলছো? আচ্ছা। আমার এই শব্দটা আর কি। তো বললাম হ্যাঁ, আমাদের এগুলো করতে হয়, তো তাই করছি। এগুলো নিয়ে কি করবে? আমার কাছেই রেখে দেবো। তো এইরকম যখন কথাবার্তা হচ্ছে, এই কথাবার্তা দেখে আরও কয়েকজন এসছে। ভালো করে বলো এগুলো কেন করছো, কে তোমাকে পাঠিয়েছে? আচ্ছা। তা এদের মধ্যে একজন বলছে, এবার বোধহয় আমাদের এইখানের কিছু একটা হবে আমাদের জায়গা জমির ওপরে। আচ্ছা। হ্যাঁ, এই ব্যাপারটা ওই লোকটা বলার জন্য আরও ব্যাপারটা উস্কে গেছে। ও, মানে পাবলিককে একটা উস্কানি দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, ওটা হয়ে গেছে, একদম 10-12 জন হয়ে গেছে। এখানে কি হবে, এটা কি কাজে লাগবে, এইরকম বেশ গরমের সাথে ব্যাপারটা চলছে। আমি একদম কনফিউজড হয়ে গেছি, ব্যাপারটাকে সামলাবো কী করে বুঝতে পারছি না। কারণ যেদিকে মোড় নিয়েছে এই দিকের, মানে আমি কখনো চিন্তা ভাবনাই করিনি যে এই দিকে মোড়টা নেবে এইরকমভাবে। হ্যাঁ, মানে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, একদম কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। কিন্তু আমি একদম বাকরুদ্ধ হয়ে গেছি, আমি বলবোটা কি আর কোন জায়গা থেকে শুরু করে এদের বোঝাবো। হ্যাঁ, তা এইরকম। তারপরে বলছে তুমি ঠিক করে বলো তোমাকে কে পাঠিয়েছে, তুমি কি কোনো সরকারি কাজ করো, সরকার থেকে তুমি এসছো? আমি না সেরকম কোনো ব্যাপার না, আমি এরকম ছবি আঁকি। বলছে ছবি আঁকো ভাগো সব ওসব বুঝলাম, কিন্তু তুমি তো এটা একদম হুবহু করেছো, এই ছবিটা তুলেছো তুমি। তা আমি এরকম দেখেই করতে হয়। আমি সেই একই কথা রিপিট করছি, বোঝাচ্ছি, কিন্তু বুঝবে না। মানে এই মারে তো সেই মারে ব্যাপার, একদম ব্যাপারটা খুব গরমের দিকে চলে গেছে। তো একজন ওদের মধ্যে কম বয়সী ছিল, সে বলছে না গো, এটাকে বলে ছবি, এরকম দেখে অনেকে আঁকে। কিন্তু ও মোটামুটি আমি একটা বুঝতে পারলাম, আমি একটা সাপোর্টিভ একজনকে পেয়েছি। আচ্ছা। ও যাই হোক ওকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ব্যাপারটা অতজনের মধ্যে সবাইয়ের মধ্যে ব্যাপারটা খেয়ে রয়েছে। তো ওর কথাটা সেরকমভাবে পাত্তা দিচ্ছে না, সেরকম হচ্ছে না। যা আমি বোধহয় মারধর আজ খেয়ে গেলাম, আমাকে বোধহয় বেঁধে রাখবে এখানে। আমি বোঝাবো কি করে যে এই ব্যাপারটাই এরকম না, মানে দূর পর্যন্ত এর সাথে কোনো সম্পর্ক নেই। তা যাই হোক, মোটামুটি একটা সময় গেল, বেশ কিছুক্ষণ, মানে 15-20 মিনিট এইভাবে চলছে। আচ্ছা। চলার পরে আমি অনেক কষ্টে, মানে হাত জোর করে বোঝালাম, দেখুন এরকম কিছু নয়, আপনি যদি বলেন আমি এটা ছিঁড়ে ফেলবো, কিন্তু এটা আমার কাজে লাগবে, এটা আমি প্র্যাকটিস করি, এরকম আমি আরও অনেক জায়গায় যাই, আমি এরকমভাবে করি, রোজ করি। তারপর আমি কোথায় থাকি, কি অ্যাড্রেস সব বুঝিয়ে দিলাম। তা বুঝিয়ে দেওয়ার পরে একটু দেখলাম ঠান্ডা হয়েছে, আমি এই অপেক্ষাই করছিলাম, সব একসাথে গুছিয়ে সাইকেল নিয়ে হাওয়া। আজকে আমরা অনেকটা সময় আমরা একটা সুন্দর পরিবেশের ডিসকাসের মাধ্যমে অপূর্ব করাতির জীবনটা, তার লাইফ জার্নিটাকে আমরা তুলে ধরার চেষ্টা করলাম। তার জীবনের যে স্ট্রাগল এবং স্ট্রাগলের পর যে সাকসেস, সেইটাকে আমরা বোঝার চেষ্টা করলাম। এটা বুঝলাম যে কোনো জিনিস সাকসেস হতে গেলে স্ট্রাগল হওয়ার অবশ্যই জরুরি। যেরকম যতক্ষণ না আপনি হারবেন ততক্ষণ আপনি জেতার যে স্বাদ সেটা আপনি পাবেন না। আজকে এই ভিডিওতে আপনারা অপূর্ব করাতির জীবন, আপনারা লাইভ জীবনীটা আপনারা দেখতে পেলেন। যদি আপনাদের কাছে এইরকম ধরনের কোনো কাহিনী থাকে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায়, সে যে কোনো প্রফেশনালই হতে পারে, টিচার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, খেলোয়াড় হতে পারে, যে কেউ হতে পারে, আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আর এই আই অ্যাম ইন্ডিয়ান আমি ভারতীয় প্রোগ্রামের সাথে জুড়তে পারেন। এই ভিডিওটা ज़्यादा से ज़्यादा আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো দেখুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতারাম।